হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা পদার্থের গঠনের 4 নাম্বার লেকচার, সম্ভবত এটাই আমাদের শেষ লেকচার হবে এই অধ্যায়ের। মোটামুটি ভালোভাবে এই লেকচার অধ্যায় শেষ করা হবে। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে আইসোটোপ, পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়, তারপরে হচ্ছে আপেক্ষিক আণবিক ভর আর তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। তো এখন আমরা আইসোটোপ সম্পর্কে জানবো। আইসোটোপের আইসো মানে কি? আইসো মানে আইসো মানে হচ্ছে সমান। আইসোটোপ, আইসো মানে হচ্ছে সমান, তাইলে আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। তারপরে আইসোবার মানে ভর সংখ্যা সমান। তো আইসো মানে হচ্ছে সমান, তাই আইসোটোপ মানে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। তাই আইসো মানে হচ্ছে সমান, এখানে আমরা এই শর্টকাটটা মনে রাখলে ওটা বানিয়ে লেখা যায় আইসো মানে সমান। তাই আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান হলে নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হবে। আর আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান মানে প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন। আর আইসোবার মানে ভর সংখ্যা সমান মানে প্রোটন ও নিউট্রন সংখ্যা শূন্য। তাই আইসোটোপ সম্পর্কে বলি, আইসোটোপ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা। হাইড্রোজেনের আইসোটোপ 7টি, বই দেওয়া আছে তাই কিনা। হাইড্রোজেনের আইসোটোপ 7টি, তার মধ্যে 3টে প্রকৃতিতে পাওয়া যায়। তা হচ্ছে হাইড্রোজেন 2 নাম্বার, প্রোটিয়াম, তারপর হচ্ছে ডিউটেরিয়াম 1 2, আরটা হচ্ছে ট্রিটিয়াম। এইখানে দেখা যায় যে তিনোটারই প্রোটন সংখ্যা সমান, এই যে প্রোটন সংখ্যা তিনোটারই সমান, কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে নিউট্রন সংখ্যা ইকুয়াল কত? 0। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 1টা, আর এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 2টা। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করা হয় না। এই ভর সংখ্যা হচ্ছে 1টা, এখানে ভর সংখ্যা হচ্ছে 2টা, এখানে ভর সংখ্যা হচ্ছে 3টা। তাই এখানে হচ্ছে তিনটারই প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাই এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। হাইড্রোজেনের মোট আইসোটোপ হচ্ছে 7টা, প্রকৃতিতে 3টা পাওয়া যায়। এটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, আর 3 নাম্বারটা হচ্ছে ট্রিটিয়াম। নামগুলো একটু মনে রাখলে ভালো হয়। তারপরে আমরা পড়ব আইসোটোন। আইসোটোন কি? যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোন বলে। যে সকল পরমাণুর আইসোটোন, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোন বলে। তাদেরকে একে
অপরের আইসোটোন বলে। তো এর উদাহরণ হচ্ছে যেমন নাইট্রোজেন একটা 7, 14, আর একটা হচ্ছে নাইট্রোজেনের কত প্রোটন হলো 8, হচ্ছে 15। তো এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 7টা, এখানে হচ্ছে 8টা, ভর সংখ্যা হচ্ছে 14টা 15টা, আর নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড। তাহলে এখানে 14 মাইনাস 7 ইকুয়াল কত 7টা, এখানে নিউটন সংখ্যা ইকুয়াল 15 মাইনাস 8 সমান সমান 60টি। তাই এটা হচ্ছে এরা একে অপরের আইসোটোন। আশা করি আইসোটোন সম্পর্কে বোঝাই পারছি যে নিউটন সংখ্যা সমান। তারপরে হচ্ছে আইসোবার। আইসোবার কাকে বলে? যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলে। একে অপরকে আইসোবার বলে। যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলে। আইসোবার। তো আইসোবারের উদাহরণ হচ্ছে সরি করে ফেলেছি। নাইট্রোজেন, তাছাড়া অক্সিজেন 8, ভর সংখ্যা 15, তাহলে এরকম এটা একটু কারেকশন করি নাও। তারপরে ধরো কার্বন 6, 14, নাইট্রোজেন 7, 14। তো এখানে দুজনকার কি ভর সংখ্যা সমান, তাই এরা পরস্পরের আইসোবার। তো আশা করি আইসোটোন আইসোবার সম্পর্কে ক্লিয়ার। আইসো মানে সমান, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, আর আইসোবার মানে ভর সংখ্যা সমান। আশা করি তুলে নিছো। মিশি দেই। তো আশা করি আইসোটোন আইসোবার তোমাদের বোঝা হয়ে গেছে মেবি। এখন আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। এই যে আমরা যে ধরো গণি যে এলো হাইড্রোজেন 1, হিলিয়ামের ভর হচ্ছে 4, লিথিয়ামের 7, কার্বন 12, তারপরে নাইট্রোজেন 14। আসলে এগুলো কিন্তু আপেক্ষিক ভর, কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা আণবিক ভর। এটা আমরা দেখা যায় যে যেমন বইয়ে দেওয়া আছে ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে ইকুয়াল 3.16 ইন্টু 10⁻23 গ্রাম। এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে মুখস্থ করা অনেক কষ্ট হয়ে যায়। তাই
একটা স্ট্যান্ডার্ড লিখে আমরা মৌলগুলোর আপেক্ষিক পারমাণবিক ভর যাতে সহজে মুখস্থ রাখতে পারি তার একটা আছে। তো এটা হচ্ছে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 ভাগের এক ভাগের ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল মৌলের একটির পরমাণুর ভর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের কার্বন 12 আইসোটোপের 1/12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ পারমাণবিক ভরের 1/12 অংশ একটি। তো একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ এর মান হচ্ছে 1.66 × 10⁻²4 গ্রাম। এটা মুখস্থ করা লাগবে 1.66 × 10⁻²4 গ্রাম। তো আশা করি এটা তুলে নিচ্ছ। এখন আমরা 2-1টা ম্যাথ করব। ফ্লোরিনের একটি পরমাণুর ভর ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 × 10⁻23 গ্রাম। তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত? হচ্ছে গ্রাম। তাহলে আমাদের ম্যাথ করার সময় এককটার দিকে খেয়াল রাখতে হবে যে এখানে গ্রাম দেওয়া আছে না কেজি দেওয়া আছে। যেহেতু এখানে গ্রাম দেওয়া আছে তাহলে আমরা কি বের করতে পারি? ভর আপেক্ষিক ভর সমান কার্বন কি ফ্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া আছে এত, তাহলে 3.16 × 10⁻23 কিন্তু গ্রাম দেওয়া আছে আর কার্বন 12 আইসোটোপের এটা পরমাণুর ভর হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। যদি কেজি থাকলে এখানে কি 10⁻3 দিয়ে
গুণ করে নিয়ে ম্যাথ করা লাগতো। তাহলে কত হয়? এটা হচ্ছে কেজি থাকলে, একক কনভার্ট তো মারাত্মক জিনিস। তাহলে 3.16 ইন্টু 10 ইনভার্স 23, 1.66 ইন্টু 10 ইনভার্স 24, তাহলে 19.0 সামথিং বা 19 আসে, 19.03, 19ই ধরা যায়। তো এটা ম্যাথ করা হয়ে গেল। আরেকটা ম্যাথ করব। অ্যালুমিনিয়ামের 10টি পরমাণুর ভর। অ্যালুমিনিয়ামের 10টি পরমাণুর ভর 4.82 ইন্টু 10 ইনভার্স 22 গ্রাম। তাহলে ফ্লোরিন কি অ্যালুমিনিয়ামের, তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো এখানে আমাদের দেখতে হবে, এখানে বলেছে ফ্লোরিনের 10টি পরমাণুর ভর, এটা কিন্তু একটি পরমাণুর ভর নয়। তাহলে এটা কিভাবে করব? ফ্লোরিনের 10টি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের 10টি পরমাণুর ভর হলো ইকুয়াল 4.482 ইন্টু 10 ইনভার্স 22। তাহলে ঐকিক নিয়ম করে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ইকুয়াল 4.482 ইন্টু 10 ইনভার্স 22 ডিভাইডেড বাই 10। তাহলে কত আসে? 4.482 ইন্টু 10 ইনভার্স 23। তা হচ্ছে একটি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। তাহলে এখন আমরা সূত্র দিয়ে দিতে পারি, অতএব ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর অ্যালুমিনিয়ামের, তো এটা সূত্র অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল 4.482 ইন্টু 10 ইনভার্স 23। আর কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হচ্ছে 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। দুইটাই কিন্তু গ্রামে আছে, তাই আমরা গ্রামে লিখছি। কেজিতে থাকলে 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে দিতাম। এটা মনে হয় 27 আছে, তাও দেখিস। 4.482 ইন্টু 10 ইনভার্স 23, 1.66 ইন্টু 10 ইনভার্স 24, 27। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমরা পরের টপিকে যাই। তো আমাদের পরের টপিক কি? পরের টপিক হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আশা করি তুলে এনেছো, আমি এটা মিশিয়ে দিই।
তো আইসোটোপ শেষ, পারমাণবিক ভর শেষ। আইসোটোপের শতকরা হার থেকে, তো আইসোটোপের শতকরা হার থেকে কোনো মৌলের আপেক্ষিক গড় নির্ণয় এর সূত্র হচ্ছে কিটা? ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল সামেশন অফ আইসোটোপের ভর, সামেশন অফ আইসোটোপের ভর। সামেশন অফ আইসোটোপের ভর গুণন আইসোটোপের শতকরা হার, শতকরা হার ডিভাইডেড বাই 100%। এখানে হয়তো দুইটা তিনটা যে আইসোটোপ থাকতে পারে, এতে 200 আইসোটোপ থাকে। বইয়ে একটা দেওয়া আছে কি পি ইন্টু এম যোগ কিউ ইন্টু এন, যদি আরও 100 ধরো আরও থাকে, যদি কি দেওয়া যায় এ ইন্টু বি, তাহলে প্রকৃত সূত্র আসছে এইটা। শতকরা আইসোটোপের ভর, ধরো পি হচ্ছে একটি আইসোটোপের ভর আর শতকরা পরিমাণ হচ্ছে এম, কিউ হচ্ছে একটি আইসোটোপের ভর ও শতকরা পরিমাণ হচ্ছে এন, আর এ হচ্ছে একটা আইসোটোপের ভর, বি হচ্ছে ওই আইসোটোপের হার। আর মোট হচ্ছে 100% দিয়ে ভাগ দিলে আমরা ওই ইয়াটি বের করতে পারি। তো কয়টা ম্যাথ করা যাক। ক্লোরিন, ধরো ক্লোরিন 35, প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35-এর শতকরা হার। ক্লোরিন কত রে ভাই? 35-এর শতকরা হার ইকুয়াল করো। এগুলো কিন্তু আমি র্যান্ডম মানে সাধারণ ধরে নিচ্ছি, এগুলো হতে পারে 25%। 70%, 65%। তারপর ধরো ক্লোরিন 36 এর শতকরা হার হচ্ছে 10%, আর ক্লোরিন 37 এর শতকরা হার হচ্ছে কত? 25%। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কত? এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে কি, একটি আইসোটোপের ভর কিন্তু আইসোটোপের শতকরা হার। তোমরা এইটুকু মুখস্থ রাখতে পারলে পারো, বইয়ে যেহেতু দেওয়া আছে। আর ওইটা একটু ভালো করে পরে, যদি পরীক্ষায় 3-4টে দেওয়া থাকে। তাহলে কি মানে আইসোটোপের ভর কিন্তু শতকরা হার সামেশন অফ, তাইলে ক্লোরিন 35, তাহলে 35 এর ভর হচ্ছে 35, ক্লোরিন 35-এর ভর হচ্ছে 35 এবং শতকরা হার হচ্ছে 65%, যোগ তারপরে ক্লোরিন 36 এর ভর 36 আর একটা শতকরা হার হচ্ছে 10%, যোগ ক্লোরিন 37 এর শতকরা হার হচ্ছে 25% ডিভাইডেড বাই 100। তো এটার অ্যান্সার কত আসে?
35 গুণন 65 যোগ 36 গুণন 10 যোগ 37 গুণন 25 ডিভাইডেড বাই 100, 35.6। এটা আসলে 35.5 আছে, আমি যেহেতু র্যান্ডম বানাইছি তাই একটু বেশি আসছে, 35.6। তো এটা হচ্ছে অ্যান্সার। তো একটা কোশ্চেন গেল। তারপর আরেকটা কোশ্চন, বইয়ের এগুলো উদাহরণ, আমি একটু বইয়ের উদাহরণগুলাই বানাচ্ছি, অতটা হাই পাওয়ারই কঠিন অঙ্ক আসে না, তো মিশি দেই। আশা করি এটা তুলে নিছো। তো কি প্রশ্ন আছে, প্রকৃতিতে যদি কোনো মৌলের প্রকৃতিতে যদি কোনো মৌলের দুটি আইসোটোপ থাকে, যদি কোনো মৌলের দুইটি আইসোটোপ থাকে, দুইটি আইসোটোপ থাকে, তাহলে ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থাকে, তাহলে ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে ওই মৌলের ভিন্ন দুটি, আল্লাহ কি তুলি খেলাইলাম ভাই। এই প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ, প্রকৃতিতে কপার এর দুইটি আইসোটোপ, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, তো কপার 63 এবং কপার 65। তাহলে কপারের গড় পারমাণবিক ভর, কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর, কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5। তাহলে প্রকৃতিতে ও শতকরা পরিমাণ প্রকৃতিতে প্রাপ্ত, তাহলে প্রকৃতিতে প্রাপ্ত কপার দুইটি, কপার 63 ও কপার 65 এর শতকরা পরিমাণ কত? তো প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65। তো কপারের গড় পারমাণবিক ভর হচ্ছে 63.5,
তাহলে প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 ও কপার 65 এর শতকরা পরিমাণ কত? তো এটা আমাদের বের করতে হবে। তো ধরি কপার 63 এর শতকরা পরিমাণ হচ্ছে এক্স। ধরি কপার 63 এর শতকরা পরিমাণ হলো এক্স। তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ, যেহেতু একটা এক্স তাইলে অপরটা 100 মাইনাস এক্স, 100% মধ্যে যেহেতু হচ্ছে তাই একটা এক্স হলে অন্যটা 100 মাইনাস এক্স। তাহলে দেওয়া আছে যে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তাহলে এখন আমরা সূত্র বসাইলে হয়ে যাবে। তা আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সামেশন অফ আপেক্ষিক ভর সামেশন অফ আইসোটোপের ভর ইন্টু ও শতকরা হার। তাহলে আমরা জানি আইসোটোপ কি, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক কি ভাই? আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইজ ইকুয়াল সামেশন অফ আইসোটোপের ভর ইন্টু শতকরা কত, শতকরা পরিমাণ, সে শতকরা হার ডিভাইডেড বাই 100%। তাহলে আমাদের দেওয়া আছে কি, কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5 ইজ ইকুয়াল কপার 65। কি লেখা যায় আবার ধরে লিখি, কি লিখি, বই যেটা দেওয়া আছে ওটা লিখি, পি ইন্টু এম যোগ কিউ ইন্টু এন ডিভাইডেড বাই 100। তাহলে আবার লিখি 63.5 ইজ ইকুয়াল কি ধরছি কপার 63, কপারের ভর 63, এর প্রকৃতিতে পরিমাণ ধরেছি কি আমরা এক্স। কপার 63 এর কপার 63 এর শতকরা পরিমাণ ধরেছি এক্স, যোগ কপার 65, কপার 65 এর শতকরা পরিমাণ কত ধরেছি 100 মাইনাস এক্স। কপার 65 এর শতকরা পরিমাণ হচ্ছে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করে নিতে পারি, কিন্তু তোমাদের তো 9-10 ক্যালকুলেটর হ্যাক্সের একটা এমএস ক্যালকুলেটর দিয়ে কিভাবে এক সমীকরণ একান্নন করা যায় আমি তা দেবো, একটা ভিডিওর মাধ্যমে দেব। সমস্যার কোনো কারণ নাই, এটা আমরা একটু ঐকিক নিয়মে করি। একটা ডাইরেক্ট দেই আর একটা ডাইরেক্ট করলে দেখি কত আসে। 63.5 ক্যালক 63 ইন্টু এক্স প্লাস 65 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, শিফট ক্যালক। তো একটা আসলে হচ্ছে 75, এক্স এর মান 75, এক্স এর মান আসে 75, এক্স এর মান এক্স ইজ ইকুয়াল 75। তাহলে এটা এক্স এর মান, আমরা কাকে এক্স এর মান ধরেছি, কপার 63 এর মান এক্স। তাহলে কপার 63 এর শতকরা পরিমাণ হচ্ছে কপার 63 এর শতকরা পরিমাণ হলো 75%। আর তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ
শতকরা পরিমাণ হবে 100 মাইনাস এক্স, মানে 100 মাইনাস 75 ইজ ইকুয়াল 25%। এটা হচ্ছে অ্যান্সার। তো এটা যদি আমরা সাধারণ নিয়মে করি, দেখি সাধারণ নিয়মে লিখি, লেখা যায় 63.5, ওই 100টা যদি এইদিকে আনি ইন্টু 100 ইজ ইকুয়াল 63x, 63x প্লাস 65 ইন্টু 100 মাইনাস 65x, তাহলে এটা মাইনাস 2x। আমি যদি পাল্টাপাল্টি করে দেই, এটা এদিকে আনি আর ওটা ওইদিকে নিয়ে যাই, তাহলে কত হয় 2x ইজ ইকুয়াল 65 ইন্টু 100 এদিক নিয়ে গেলে মাইনাস 63.5 ইন্টু 100। তো এটা কি করা যায়, x ইজ ইকুয়াল, যদি 100টা কমন নেই তাহলে কত হয়, এখান থেকে 2 2 কাটা যায়, তাহলে 50 থাকে, 50, তাহলে 65 মাইনাস 63.5 ইন্টু 100 ভাগ 2, তাহলে এখান থেকে ডাইরেক্ট এক্স এর মান 75% আসি যাবে। এইভাবে ক্যালকুলেশন করো। তো আশা করি বোঝাইতে পারছি। আমি কি ক্লিয়ার? বলো ভাই ক্লিয়ার? লিখে নাও। আশা করি লেখা হয়ে গেছে, তো মিশিয়ে দেই। তো এরপরে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। এটা হলো কি, আপেক্ষিক পারমাণবিক ভর, একটা আপেক্ষিক আণবিক ভর। এটা একটা ডাইরেক্ট উদাহরণ দিয়ে দিই, যেমন H2 এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা হচ্ছে ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করা। H2 এর আণবিক ভর, H2 এর আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি, H2H এর পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এর আণবিক ভর কত? ভর কত? তাহলে এখানে আমরা জানি কি, হাইড্রোজেনের এটার একটা হচ্ছে কি সামেশন, হচ্ছে সামেশন অফ কত পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু কয়টা, ওই মৌলটা কয়টা আছে, কয়টা পরমাণু আছে, কয়টা পরমাণু আছে। তো এটা হচ্ছে একটা সূত্র, এটা লিখে নাও, সামেশন অফ পারমাণবিক ভর, এটা হচ্ছে আণবিক ভর ইজ ইকুয়াল সামেশন অফ পারমাণবিক ভর ইন্টু কয়টা পরমাণু আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি করা যায়, হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1, কিন্তু হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে, তাহলে এর আণবিক ভর, এই আণবিক ভর হচ্ছে 2। এটা সহজ ছিল। এখন যদি আমাদের বলে H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO4 এর আণবিক ভর কত দেওয়া আছে, হাইড্রোজেন এর পারমাণবিক ভর 1, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16।
তাহলে আণবিক ভর ইজ ইকুয়াল কত? তার আমরা জানি আণবিক ভর হচ্ছে সামেশন অফ পারমাণবিক ভর ইন্টু কয়টা পরমাণু আছে। তাহলে আমরা দেখি এখানে হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে 1টা, আর অক্সিজেন আছে 4টা। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং আছে হচ্ছে 2টা, যোগ সালফার কয়টা আছে? সালফার কিন্তু 1টা আছে। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, কিন্তু আছে কয়টা? 1টা। তারপর কি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আর আছে কয়টা? আছে হচ্ছে 4টা। তাহলে 16 ইন্টু 4, তাহলে সমান সমান কত? সমান সমান আছে 98। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বোঝাইতে পারছি। তোমরা কি বুঝেছো? কি তোমরা? আর কি আছে? আর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ও তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এগুলো তোমরা রিডিং করবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সিকিউ আসে, এগুলো পড়বা। রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, কৃষিক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে, তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব, এগুলো পড়বা। তো আমরা হয়তো কয়েকদিন পর একটা এমসিকিউ ক্লাস দেবো, একটা সিকিউ রিলেটেড ক্লাস দেবো। তোমরা কিন্তু এগুলো নোট করবা। নোট কিন্তু ভাই আমি যেগুলো পড়াইলাম হয়তো এখন বুঝছো, কয়েকদিন পর কিন্তু তুমি অন্য পড়া পড়তে পড়তে এগুলো ভুলে যাবা। পরে যদি নোট করা থাকে তাহলে এই নোট দেখার সাথে পড়াগুলো মনে পড়ে যাবে। প্রথমে ধরো একটা পড়া যেখানে পড়তে 5 ঘন্টা লাগে, পরে ওইটা পড়তে হয়তো 2.5 ঘন্টা আরও পড়বে। পড়তে পড়তে এমন একটা অবস্থায় আসি যাবে যে হলো দেখার সাথে মনে পড়ে যায়। আমাদেরও এরকম হচ্ছিল ভাই, যে একটা পড়া এখনই মুখস্থ করে গেলাম, মুখস্থ করে একটু বের হয়ে বা নামাজ পড়ে আইলাম, পরে আসি দেখি আর মনে নেই, কিছু মনে নেই মুখস্থ। তাই বারে বারে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এগুলো এমনি আয়ত্তে আসে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো।